পরীক্ষার পবিত্রতা নষ্ট হলে আর সৎ অসৎ পরীক্ষার্থীদের আলাদা করা না গেলে নতুন করে পরীক্ষার প্রয়োজন আছে। নিট ইউজির প্রশ্ন ফাঁস মামলায় স্পষ্ট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সৎ এবং অসৎ পরীক্ষার্থীদের কি আদৌ আলাদা করতে পারবে কেন্দ্র? চতুর্থ প্রশ্ন, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালের ছানি অপারেশনের পর রোগীদের চোখে অন্ধকার, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন প্রায় 20 জন। সরকারি হাসপাতালে কেন এমন গাফিলতি? রোগীরা পাকাপাকিভাবে দৃষ্টিশক্তি হারালে তার দায় নেবে সরকার? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, উপাচার্য নিয়োগে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠন সুপ্রিম কোর্টের। কমিটিতে পাঠানো 3টে নাম অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যপালকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মতবিরোধ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই সর্বোচ্চ আদালত। কিন্তু এই পরিবর্তনে কি রাজনীতিকরণ কমানো যাবে? কিন্তু আমি রাজ্য দিয়ে শুরু করব। শুরুতেই ডক্টর শান্তনু সেন, সেই কথা যে কেন এত সময় লাগলো? কত সময়? আমরা প্রত্যেকে জানি সময়টা 55 দিন। ঘুরে ফিরে সুপ্রিম কোর্টেও সেই প্রশ্ন উঠে গেল, হাইকোর্টে বারবার যা উঠেছে, শেখ শাহজাহান সরকারের কাছে অথবা দলের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এই ভাষায় মাননীয় বিচারপতির বেঞ্চ বললেন, ইউ ডিড নট অ্যারেস্ট দ্যাট পারসন ফর লং, ওয়াই শুড দ্য স্টেট গভর্নমেন্ট বি ইন্টারেস্টেড ইন প্রোটেক্টিং আ পারসন? একেবারে পরিষ্কার ভাষায় ঠিক যে সুরে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি প্রশ্ন করেছিলেন, একেবারে সেই সুর শোনা গেল আজ সর্বোচ্চ আদালতের কাছ থেকে। ডক্টর শান্তনু। সুমনবাবু, এই প্রশ্ন নিয়ে আগেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হচ্ছে। আমাদের উত্তর আগেও যা ছিল আজকেও তাই হবে, কেন আমরা সময়ের সাথে সাথে নিজেদের মত বদল করি না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের বার আছে, তাই আমরা পদক্ষেপ নিতে পারছি না। কোর্ট যদি তার যে বার, সেই বারটাকে তুলে দেয়, আমরা 10 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করব। এবং দেখা গিয়েছিল 10 দিন ছেড়ে দিন, 48 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি 34 বছরে একটা কথা বলুন, সুশান্ত ঘোষের মাটির নিচে যখন নরকঙ্কাল পাওয়া গিয়েছিল, সুশান্ত ঘোষকে কি বুদ্ধবাবু বা জ্যোতিবাবু ওপেনলি কন্ডেম করেছিলেন? বা তাকে কি কাস্টডিতে নিয়ে তাকে এনকোয়ারি করে তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হয়েছিল? বা বিজন সেতুতে যখন বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? বর্ধমানের সাইবাড়িতে মায়ের খাবার থালায় যখন ছেলের কাটা মুন্ডু দিয়েছিল, তখন নিরুপম সেনের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছিল? কিন্তু আমরা পারি ঠিক বলতে, তাহলে আমরা পারি বাংলায় পারেনি, এটা জুলাইয়েরই ব্যবস্থা দিতে পারেননি। 21 জুলাইয়ের যারা গুলি চালিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, বলছেন ব্যবস্থা দিতে পারেন। প্রথম কথা হচ্ছে, আমি বলছি যে সাইবাড়ি নিয়ে তো বামফ্রন্টের ব্যবস্থা নেওয়ার কথাও ছিল না। যার ব্যবস্থা নেওয়ার কথা ছিল তিনি কমিশন বানিয়েছিলেন। সাইবাড়ি, মামার বাড়ি, মাসির বাড়ি অনেক কমিশন বানিয়েছিলেন। আপনি বরং কালকে নবান্ন ঘেরাও করুন যে সাইবাড়ি কমিশন বানানোর পরও কেন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের বিচার হলো না, মমতা ব্যানার্জি জবাব দাও। 2 নম্বর কথা হচ্ছে, সুশান্ত ঘোষের বাড়ির সামনে কঙ্কাল পাওয়ার যে ঘটনাটা যখন বললেন বুদ্ধবাবুর ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কিন্তু এবার আপনি বলুন, আপনারা এই যে ইডি সিবিআই সাকসেস রেট নিয়ে জিজ্ঞেস করেন না যে এত বছর ধরে তদন্ত চলছে, নিষ্পত্তি হলো না কেন? 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে তদন্ত রাজ্যের সিআইডি করছে, তার নিষ্পত্তিটা হলো না কেন? আপনি জবাব দিন। সমস্যা হচ্ছে মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই। আজকে এটা ফুল্লরা মন্ডলকে 8 বছর জেল খাটিয়েছিল বদলা নেবে না বলে। তারপরে যখন 8 বছর একজন মানুষের জীবন থেকে 8টা বছর কেড়ে নেওয়ার পরে যখন তার বিরুদ্ধে বদল নয় বদল চাই, সূর্যকান্ত 8টা বছর কি টাইম পাস করার জন্য জেল খাটালেন? টাইম পাস করার জন্য জেল খাটিয়েছিল 8টা বছর? থাকতো না। আরে আপনি 8টা বছর জেল খাটিয়েছেন। আমি এবার একেবারে সুপ্রিম কোর্ট এবং দিল্লি এবং নিট ইউজিতে যাব। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে, দোষীদের চিহ্নিত করতে না পারলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতেই হবে। একেবারে স্পষ্ট ভাষায় মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ স্পষ্ট করে দিলেন। তো ঘটনা যেটা হচ্ছে যে দেখুন, আমরা একটা জিনিস, সবে তো 3 সেকেন্ড হয়েছে দাদা, হাতটা নামান। তো আমার যেটা বলার বক্তব্য, দুটো জিনিস চলছে, দুটো মামলার আজকে রায় হয়েছে। একটা হচ্ছে মানে শাহজাহান, আর একটা হচ্ছে আপনার নিট। শাহজাহানের মামলাও কোনো রায় হয়নি, দুটো মামলা হয়েছে, রায় নয় দুটো মামলা হয়েছে। দুটো মামলায় দুটো রায় হয়েছে, দুটোই সুপ্রিম কোর্টে চলছে, দুটোই সিবিআই করছে। হ্যাঁ,
আপনি দেখুন শাহজাহান মামলায় সরকারকে কি বলছে, সরকারকে বলছে তোমাদের মানে ভাষাটা যাই থাকতে পারে যে তোমাদের লজ্জা করে না একটা অপরাধীকে বাঁচানোর জন্য পুরো সরকার ঝাঁপিয়ে পড়েছো। এখানে কিন্তু সে ধরনের কথা কোনো সরকারকে বলছেন না, গাফিলতি থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, এত বড় একটা ভাস্ট ব্যাপার থাকতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরুন যেমন এটা সুপ্রিম কোর্টে চলে গেছে, এত নরম নয়। না না নরম নয়, আমি আজকে সুপ্রিম কোর্ট আজ মাননীয় প্রধান বিচারপতি বলেছে টেম্পারেচার এখন নেই, আরেকটু কম যে আছে, কিন্তু আগে থেকে হয়নি এটা বলবেন না, অর্থাৎ আগে থেকে ক্লিন চিট দেবেন না, যেটা এক্স্যাক্টলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান করেছিলেন। আপনি প্রথমটা একদম 13 জুন করেছিলেন। বলছি আপনি প্রথম দিনের ইন্টারভিউটা আপনি সাক্ষাৎকারটা স্টিক করেছেন, যেটা আমি স্টিক করিনি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্টিক করেছেন। 24 ঘন্টার মধ্যে উনি আবার সাক্ষাৎকার দিয়ে সেম চ্যানেলে সেম ব্যক্তি বলেছিলেন যে না ঘটনা ঘটেছে। প্রথম দিনটায় প্রথম মুহূর্তে যাই বলে থাকুন পরে সেটাকে উনি করেছেন। বিষয়টা আপনারা দেখুন, একটা সরকার একটা সরকারকে ডাইরেক্ট অ্যাকিউজ করছে, আর একটা দপ্তরকে বলছে, দুটোর ক্ষেত্রেই সিবিআই তদন্ত। সজল বলছিল যে সুপ্রিম কোর্টের বক্তব্য, আমি পরিষ্কার বলছি যে 13ই জুন ঠিক পরের দিন নয়, বেশ কয়েকদিন পরে ধর্মেন্দ্র প্রধান যখন ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে গেছে বুঝতে পেরেছেন, একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু 13ই জুন পরিষ্কার ভাষায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন কোনো পেপার ফাঁস হয়নি। আমি জানি না সেটা দেখেই আজকে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে এটা বলতে হলো কিনা যে আগে থেকে কিছু হয়নি এমনটা বলবেন না। 13ই জুন ঠিক কি বলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দেখাবো। देखिए एक तो मैं आपको स्पष्ट करूं देयर इज नो करप्शन। देखिए एक तो मैं आपको स्पष्ट करूं देयर इज नो करप्शन। দেয়ার ইজ নো করাপশন, একেবারে পরিষ্কার প্রথম দিনই বলে দিলেন যে কোনো দুর্নীতি হয়নি, দেয়ার ইজ নো করাপশন। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো, সেটা একটু রাজ্যের দিকে আবার আসবো, তার কারণ এই কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই বা ইডি আটকাতে যতবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, নিঃসন্দেহে প্রচুর করদাতার অর্থে সেরা আইনজীবীদের দাঁড় করানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পরাজয়ের মোকাবিলা করতে হয়েছে, পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের। রাজ্যে এই হাল, কেন্দ্রে এই হাল, তাহলে একজন শিক্ষিত যুবক বা যুবতী কোথায় যাবে? একদিকে দেখুন এসএসসি ঝুলছে, টেট ঝুলছে, অন্যদিকে ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষার এই হাল। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, এখনও অবধি 6টা রাজ্যে এই নিট নিয়ে এফআইআর হয়েছে, বিহার, দিল্লি, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অর্থাৎ দেশ জুড়ে একটা দুর্নীতির জাল, এবং খুব ছোট বিচ্ছিন্নভাবে হয়েছে একটা রাজ্যে কিংবা 2-3টে সেন্টারে, এইরমভাবে বিষয়টা আর্গুমেন্টেই দাঁড়ায় না। তার মানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে 2024-এ একজন যোগ্য মেধাবী ঠাঁই কোথায়? সুমনদা, শিক্ষক দুর্নীতি নিয়ে যে কথাটা আমরা সবাই বলেছি, প্রশ্নটা খালি কে চাকরি পেলো না পেলো নয়, যারা শিক্ষা পাচ্ছে অযোগ্য শিক্ষকের কাছ থেকে, এটা তাদের মানে শিক্ষাগত সংকট, তাদের শিক্ষা জীবনের সংকট। তেমনই আবার এবং এখনো বাঁচা যায়নি তেমনই নিট মানে টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনে যে নিট পাস করে ডাক্তার হচ্ছে, প্রশ্নটা খালি কে ডাক্তার হলো না হলো নয়, যে বেআইনিভাবে ডাক্তার হচ্ছে তার কাছে কালকে তোমার আমার জীবন সংকট হবে। এর সত্যিকারের পরিণতি আমরা পাবো আজ থেকে 10 বছর 15 বছর পরে, যখন এই সমস্ত ডাক্তাররা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন চেম্বারে বসে থাকবে এবং আমরা পেশেন্ট হয়ে তাদের কাছে যাব। আমি একটা কথা বলছি, সজল দেখানে যে কথাটা বলছে না, যে ঠিকই কথা বলেছে, যে সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকার আটকাতে গেছিল সিবিআই তদন্ত, ধর্মেন্দ্র প্রধান কি আটকাতে গেছে? আটকাতে যাবে কেন? ধর্মেন্দ্র প্রধানের দলই সিবিআই চালায়। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হতেন, থরি উনি যেতেন সিবিআই তদন্ত আটকাতে। 2015 সাল থেকে ব্যাপক তদন্ত করে যে সিবিআই একটা লোককে শাস্তি দিতে পারলো না, সেই সিবিআই নিট তদন্ত করবে, এতে কেন্দ্রের সরকারের, মোদী সরকারের কি আপত্তি থাকতে পারে যে ওরা আটকাতে যাবে? সুতরাং এক কথায় বলে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু এর পেছনের কারণটাও আমরা বুঝি না এমন নয়, আমরা কেউ শিশু নই। দ্বিতীয় কথা আমি বলছি, শান্তনুদা এখানে একটা সত্যের অপলাপ করলেন, যা কিনা ওরা এর আগে বহুবার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আদালতের রায় নাকি এটা জুড়তে চাইবে যে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর শিবরাজ সিং চৌহানকে ব্যাপম কেলেঙ্কারিতে একেবারে ক্লিন চিট দেওয়া হয়েছিল। 2015 সাল থেকে তো সিবিআই শুরু করেছিল, তারপরে দিয়েছিল। এবং খালি ব্যাপম কিন্তু খালি রিক্রুটমেন্ট স্ক্যাম নয়, ব্যাপমে 30 জনের ওপর মানুষ গুম খুন হয়েছিলেন, অনেকে বলছেন 49 জন, তাও অনেকে। আমি আর 2-3টে কথা বলছি সুমনদা। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন পরের দিন আদালতই রায় দিয়ে দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম মিথ্যে কথা
কথা বলছেন, আদালতের কোথাও কোনো বারণ ছিল না শাহজাহানকে ধরার ক্ষেত্রে। ওদের স্টে অর্ডার ছিল অন্য একটা কমপ্লেন, যেটা ইডির বিরুদ্ধে রাজ্যের পুলিশ করেছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে বললেন যে সময়ের সাথে সাথে মত বদল করি না। তাহলে সুমনদা, তোমার সামনে টেবিলে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন শেখ শাহজাহানের বদনাম করা হচ্ছে তার ধর্মের পরিচয়ের জন্য, এটা এখনো তৃণমূলের মত তো? বদল করেননি তো? বিধানসভায় দাঁড়িয়ে এত ঘটনার পরে যখন বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিয়েছিলেন, ওকে টার্গেট করে ইডি ওখানে ঢুকলো, অশান্তি লাগালো, ওটা এখনো তৃণমূলের মত তো? বদল হয়নি তো? আর এখন তোমরা যেটাকে দেখালে সুমনদা, যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের টাকা দিয়ে উকিলদেরকে টাকা দেওয়া, মামলা লড়া, দেখছিলাম কদিন আগে কুণাল সরকার থেকে শুরু, এই কুণাল ঘোষ থেকে শুরু করে শান্তনু দ্বারা প্রেস কনফারেন্স করে বলছেন ফিরদৌস শামীম কেন কার কাছ থেকে প্রফেশনাল রেমুনারেশন নিয়েছে, বিকাশ ভট্টাচার্য কেন নেবে, সব্যসাচী কেন নেবে, এখানে বিক্রম বসে আছে, বিক্রম কেন নেবে, সুদীপ্ত কেন নেবে? আরে এরা তো কোনো সরকারের কাছ থেকে ট্যাক্সের টাকা থেকে নিচ্ছে না। আমি একটা মামলা করেছি, বিক্রমের ক্লায়েন্ট হয়ে গেছি, ও আমি ওকে টাকা দেবো, আমার মামলা করবে। কিন্তু রাজ্যের সরকার আমার তোমার ট্যাক্সের টাকা থেকে যে উকিলগুলোকে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক মনু সিংভিকে কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে বছরের পর বছর, খালি বক্তব্য করে শেষ হয়। আমি দুটো কথা, মানে দুটো তোমায় মনে করাই, প্রশ্নটা খালি উকিলদেরকে টাকা দেওয়া আমাদের থেকে নয়। আজকে অনিক দত্তর একটা সিনেমা মমতা বন্দ্যোপাধ্যায় চোখ রাঙানিতে উঠে গেল হল থেকে, তুমি আমি বলিনি তুলে দিতে। তারপরে যখন সুপ্রিম কোর্ট তার জন্য ফাইন করলো রাজ্যের সরকারকে, 20 লাখ টাকা তোমার আমার ট্যাক্সের টাকা থেকে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা করলেন, জাস্টিস কৌশিক চন্দ্র রায় দিলেন আদালত অবমাননার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা ফাইন দিতে হবে। ওনার মাইনের টাকা থেকে দিয়েছেন তোমার আমার ট্যাক্সের টাকা থেকে। এই তো চলছে। আমি একটাই কথা বলবো, মমতা ব্যানার্জি হচ্ছেন সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু টাকাটা আমাদের ফাইন থেকে দেন, আমাদের ট্যাক্স থেকে দেন। সুমনবাবু কাইন্ডলি আপনি একটু বলুন ওনাকে থামতে। আরে আপনি বললেই থেমে যাবো, কিন্তু এটা বলুন না আমাদের ট্যাক্স থেকে দেন। আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করি না। তিনি হচ্ছেন একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 1 নয়া পয়সা মাইনে নেন না। আপনি বললেন যে মাইনের টাকা কোর্টের ফি দেয়, কৌশিক চন্দ্র ওনাকে শাস্তি দিয়েছিলেন, 5 লাখ টাকা ফি উনি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিয়েছেন, উনি আলোচনা করেছিলেন, তার টাকা ছিল আমাদের পকেটে। কি বলছেন আপনি? ওনাকে মাইনে করতে বলুন, চুরি করতে মাইনে দিতে বলুন। আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, রেশন দুর্নীতি কাণ্ডে মমতা ব্যানার্জি সমর্থন করেননি। প্রথম আমরা সরকারে আসার পর 1 কোটি ভুয়ো রেশন কার্ড আমরা বাতিল করেছিলাম। রেশন দুর্নীতি বাতিল করেননি, ইলেকট্রনিক সিস্টেমে বাতিল হয়ে গেছে, বলতে দেবেন না। রাজ্য সরকার বাকিবুর রহমানকে গ্রেফতার করেনি, নাম আসা সত্ত্বেও ছেড়ে রেখেছিল রেশন দুর্নীতি নিয়ে। শান্তনুদা যে কথাটা বললেন দুর্নীতি সমর্থন করেন না, ওনারা এফআইআর করেছেন, ব্যবস্থা নিয়েছেন। আমি একটা উদাহরণ দিই, আমরা সবাই জানি না, আগে আলোচনাও হয়েছে যে কুইন্টাল বেআইনি রেশন বাজেয়াপ্ত হয়েছিল। বাজেয়াপ্ত করার পরে মমতা ব্যানার্জির পুলিশ ওগুলোকে চোরাই রেশন হিসেবে না দেখিয়ে আনক্লেমড গুড হিসেবে দেখিয়েছিল, খালি বলুন চোরদেরকে আড়াল করার জন্য। সরকারি প্রকল্প, সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল, সুতরাং গরিব মানুষের ভরসা সেখানে সর্বোচ্চ থাকার কথা, তাই ছিল। ছানি অপারেশন, যেটা সাধারণ চিকিৎসা শাস্ত্রের নিরিখে অত্যন্ত সাধারণ একটা অস্ত্রোপচার, কিন্তু তারপর দেখা গেল সেই অস্ত্রোপচারে নিট ফল যে প্রায় 20 জন তাদের দৃষ্টিশক্তি হারাতে বসেছে। আমি প্রথমে প্রতিবেদনটা রাখবো আপনাদের কাছে, তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনা আসবো। আবার ডান চোখে দেখা পাচ্ছে না একদম, নতুন করে আমাদের ওই দিকের লাইনে 10-12 জন তো এইছে। আমার ওই একই অবস্থা দেখতে একদম পাচ্ছি না, 5 চোখটাই। আমরা যখন ডাক্তারি পড়েছি বামফ্রন্টের আমলে তখন 750 সিট ছিল, আর আজকে মমতা ব্যানার্জির হাত ধরে প্রায় 4500-5000 ডাক্তারি ছাত্র ভর্তি হতে পারে। তাদের তো টাইম দিতে হবে, একটা ডাক্তার তৈরি হতে আজকে যে ঢুকবে সে তো ন্যূনতম 6 বছর পরে কিন্তু ডাক্তার পাওয়ার আগে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়ে যাওয়াটাও তো মারাত্মক। আমি দেখছিলাম কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বোর্ড লাগিয়ে বলা হচ্ছে যে কোন কোন দফতর নেই। আমি বলছি নিঃসন্দেহে এক্ষুনি বাম জামানার সঙ্গে তুলনা আসবে। দৃশ্য তো কিন্তু অনেক ঝকঝকে বাহ্যিকভাবে বিরাট বিল্ডিং হয়েছে, কিন্তু মূল সমস্যা দুটো, একটা হচ্ছে পরিকাঠামো আর একটা হচ্ছে এক্সপার্টাইজ। পরিকাঠামো নেই, ডাক্তারবাবুরা নিজেরা বলছেন, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, এবং বিশেষজ্ঞ ডাক্তার নেই। শুধু তাই নয়, বহু জায়গায় মেশিন নেই, মেশিন থাকলে চালানোর লোক নেই। শতরূপ, সুমন, আজকে 2024 সালের এই জুলাই মাসে কিছু মানুষ অপারেশন করাতে গিয়ে সরকারি হাসপাতালে প্রায় অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমার এটার এর উত্তরটা হচ্ছে এই যে বামফ্রন্ট আমলে এটা ছিল না।
মানে যে এই মানসিকতাটা, এই অ্যাটিটিউডটা বুঝিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেসের আজকের নেতা নেত্রী বা মন্ত্রীরা কতটা সিরিয়াস আদৌ মানুষের সমস্যাটাকে নিয়ে। বামফ্রন্টের সময় নিয়ে বলতে গেলে আমি 100টা কথা বলতে পারি। নন্দীগ্রামের ছবি দেখালাম শতরূপ, আমি বলছি নন্দীগ্রামে শেখ সুফিয়ান দাঁড়িয়েই কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীকে বলছেন যে এই নেই। আরে মুখ্যমন্ত্রী নিজের পা ভেঙে গেলে মানে প্লাস্টার করার জন্য এসএসকেএমে আসতে হয়েছিল। নন্দীগ্রামের হাসপাতালে প্লাস্টার করার জন্য নিজের পায়ে 2021 সালে। আমি বলছি সুমন দা, বামফ্রন্টকে নিয়ে তুলনা করতে বামফ্রন্টের আমলে অনেক সমালোচনা ছিল সরকারি হাসপাতালের, আমি অস্বীকার করতে পারি না। আবার এটা সেটা বুদ্ধবাবু নিজে মুখে একাধিকবার স্বীকার করেছেন, বুদ্ধদা বলেছেন। কিন্তু বামফ্রন্টের আমলে এটা কোনোদিন হতো না যে ওখানে কেউ চুরি করে বসে আইসিইউতে, বাচ্চাদের আইসিইউতে শুয়ে আছে আর কোর্ট থেকে বলছে যাও গিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আসো, পেশেন্ট ভর্তি হতে পারবে না, নেতার বাড়ির চোর ভর্তি হবে। কিন্তু সেটা অন্য কথা। আমি আজকের কথা বলছি সুমন দেখো, আমি ডাক্তার নেই, শান্তনু সেন বলবেন আমি ডাক্তার, আমি সব জানি, তোমরা কিছু জানো না। আমি এইটুকু বুঝি, যদি একজন মানুষের একটা চোখ অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতো, আমি ধরে নিতে পারতাম এটা হিউম্যান এরার, তাও ক্ষমার অযোগ্য। কিন্তু ডাক্তারবাবুর হয়তো একটা হিউম্যান এরার হয়েছে। কিন্তু এখানে যখন 20 জন মানুষের একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে একটা ওটির মধ্যে একই পরিণতি হয়েছে, তখন বোঝা যাচ্ছে এটা একটা সিস্টেমের এরার। এইবার আমি বলছি, এখানে আমি এই জায়গাটায় বলছি যে শান্তনু সেন দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, এমআইসি ছিলেন, উনি আজকে তথ্য দিন যে আমাদের কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখন কটা জায়গা খালি আছে, আপনি এই তথ্যটা দিন। আপনি আমাদেরকে বলুন যে আমাদের এক সেকেন্ড, রাজ্যের মুখ্যমন্ত্রী এই সরকার আসার পর থেকে এই যে সরকারি হাসপাতাল নিয়ে আমরা আলোচনা করছি, সরকারি হাসপাতাল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটা বৈঠক করতে দেখেছো বলতো? আজকে যে স্বাস্থ্যসাথীর কথা নিয়ে বলছেন, আমি সমালোচনা করছি না, কিন্তু স্বাস্থ্যসাথী মানে কি? প্রাইভেট হাসপাতালে মানুষ চিকিৎসা করাবেন, তার টাকাটা গভর্নমেন্ট দেবে, কিন্তু সরকারি হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার তো তার সঙ্গে স্বাস্থ্যসাথীর কোনো সম্পর্ক নেই। শুনেছি, আশা করবো আমারটাও শতরূপ শুনবে। আমি নিশ্চিত করে জাস্টিফাই করব না, নিশ্চিত করে কম্পেয়ার করব না, আমি নিশ্চিত করে বলবো সেটা হওয়া উচিত ছিল না, কিন্তু কোনো একটা ইনফেকশন থেকে হয়েছে। কিন্তু তার সাথে আমি নিশ্চিত করে জাস্টিফাই করব না যে সিলিন্ডারে অক্সিজেন ছিল না বলে আমি সেটা বলবো না যে বেশি